গুড মর্নিং স্টুডেন্টস। আজকে যে টপিকটি আলোচনা করব সেটি হলো খুব গুরুত্বপূর্ণ টপিক, শ্বসন নিয়ে আলোচনা করব। শ্বসন প্রক্রিয়া কাকে বলে? শ্বসন হলো এক ধরনের অপচিতিমূলক প্রক্রিয়া। অপচিতিমূলক প্রক্রিয়া বা ক্যাটাবলিজমমূলক প্রক্রিয়া বলতে পারি আমরা শ্বসনকে। কেন বলতে পারি না, শ্বসনের ক্ষেত্রে শ্বসন বস্তু মূলত গ্লুকোজ ব্রেকডাউন হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হয়। সেই জন্য শ্বসনকে অপচিতিমূলক প্রক্রিয়া বলতে পারি, অর্থাৎ গ্লুকোজের ভাঙন ঘটছে বলেই আমরা শ্বসনকে কি বলতে পারি? অপচিতিমূলক প্রক্রিয়া বলতে পারি। এবং শ্বসনকে তাপ মোচী প্রক্রিয়া বলা যেতে পারে, কারণ শ্বসন প্রক্রিয়া কি হয়? তাপ শক্তির মোচন ঘটে। আমরা যদি একটি সাধারণ বিক্রিয়ার মাধ্যমে শ্বসন বিক্রিয়াটা দেখব। সাধারণ বিক্রিয়াটা কি না, গ্লুকোজ C6H12O6 এটি অক্সিজেনের উপস্থিতিতে কি উৎপন্ন হয় না, অক্সিজেনের উপস্থিতিতে এখানে উৎসেচকের উপস্থিতিও থাকতে পারে। উৎসেচকের উপস্থিতিতে কি হয়, সেটি কার্বন ডাইঅক্সাইড 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল এবং 686 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হতে পারে। এটি আমি যেটা লিখেছি সেটি হলো সবাত শোষণ প্রক্রিয়ার একটা বিক্রিয়া। তাহলে শ্বসনকে আমরা অপচিতিমূলক প্রক্রিয়া এবং কি বলতে পারি? তাপমোচীমূলক প্রক্রিয়া বলতে পারি। এই প্রক্রিয়ায় কোষের যে শ্বসন বস্তু সেগুলি কি হয়? জায়িত হয়ে গিয়ে শক্তির মুক্তি ঘটে। এবারে শ্বসনে আমরা একটু প্রকারভেদ পড়ব। শ্বসনের প্রকারভেদ পড়ার আগে একটা বলে রাখি যে শ্বসন কোথায় ঘটে। শ্বসন যদি আমরা প্রোক্যারিওটিক দেখি, প্রোক্যারিওটিক যদি প্রাণী দেখি বা কোষ দেখি, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে তো মাইটোকন্ড্রিয়া লক্ষ্য করা যায় না। সেখানে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কি থাকে না, প্রোক্যারিওটিক প্রাণী মূলত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে তাদের ক্ষেত্রে মেসোজোম লক্ষ্য করা যায়। মেসোজোম হলো কোষপর্দা ভাঁজ হয়ে আঙুলের নিয়ে যে প্রবর্ধক লক্ষ্য করা যায় তাকে আমরা কি বলি? মেসোজোম। এই মেসোজোমের মধ্যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং কোষের সাইটোপ্লাজমে কি লক্ষ্য করা যায় না, শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। কিন্তু আমরা ইউক্যারিওটিক যদি প্রাণী কোষ দেখি, ইউক্যারিওটিক প্রাণী কোষের ক্ষেত্রে আমরা কোষের সাইটোপ্লাজম লক্ষ্য করা যায় এবং মাইটোকন্ড্রিয়া লক্ষ্য করা যায়। এই মাইটোকন্ড্রিয়াতেও কি লক্ষ্য করা যায় না, কোষের শ্বসন প্রক্রিয়া লক্ষ্য করা যায়। মূলত ইউক্যারিওটিক প্রাণীর ক্ষেত্রে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা কোষের সাইটোপ্লাজমের সাইটোসলে, মূলত সাইটোপ্লাজমের ধাত্রকে আমরা সাইটোসল বলি, সেখানে লক্ষ্য করা যায়। এবং মাইটোকন্ড্রিয়ার ধাত্রে কি লক্ষ্য করা যায়? ক্রেবস চক্র লক্ষ্য করা যায়। এবং মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কি লক্ষ্য করা যায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম লক্ষ্য করা যায়। এইবারে আমরা শ্বসনের প্রকারভেদ পড়ব। শ্বসনের প্রকারভেদ, শ্বসনকে আমরা মূলত শ্বসন বস্তু অনুসারে দুভাগে ভাগ করতে পারি। একটি হলো কি প্রোটোপ্লাজমিক শ্বসন, আর একটা হলো ফ্লোটিং রেসপিরেশন বা ভাসমান শ্বসন। প্রোটোপ্লাজমিক শ্বসনের ক্ষেত্রে শ্বসন বস্তুটা কি হতে পারে? শ্বসন বস্তুটা হলো কি প্রোটিন। প্রোটিনের যখন জারণ ঘটছে বা ভাঙন ঘটছে শ্বসন বস্তুকে কাজে লাগিয়ে, তখন সেই শ্বসনকে আমরা বলবো প্রোটোপ্লাজমিক শ্বসন। আর ভাসমান শ্বসন হলো যখন কার্বোহাইড্রেট বা শর্করা এবং ফ্যাট শ্বসন বস্তুকে কাজে লাগিয়ে যখন শ্বসন ঘটে তখন তাকে বলবো আমরা ভাসমান শ্বসন। এবং অক্সিজেনের উপস্থিতি ও অনুপস্থিতি অনুসারে শ্বসনকে আবার মূলত দুভাগে ভাগ করা যেতে পারে। কি কি না, একটি হলো সবাত শোষণ, আর একটি হলো অবাত শোষণ। সবাত শোষণ কি না, সবাত শোষণ হলো যখন বায়ুজীবী জীবকোষে, বায়ুজীবী জীবকোষটা কি, যে কোষ বা যে সকল প্রাণী কি হয় অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তখন তাকে বলবো কি বায়ুজীবী কোষ বা বায়ুজীবী প্রাণী। যখন বায়ুজীবী প্রাণী কোষে কি লক্ষ্য করা যায়? এই শ্বসন লক্ষ্য করা যাবে, তখন বলছে সবাত শোষণ। এবং অবাত শোষণ হলো কিছু কিছু প্রাণী আছে অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, যেমন হলো ইস্ট বা মনোসিস্টিস নামক প্রোটোজোয়া। এই সকল প্রাণীর ক্ষেত্রে কি হয়? অবাত শোষণ লক্ষ্য করা যায়। আমরা সবাত শোষণের যে বিক্রিয়াটি বলছিলাম উপরে লিখেছি দেখো, গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে কি হচ্ছে না 6CO2 6H2 ও 686 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে। এইখানে কি হয়? এইখানে আমরা রাসায়নিক শক্তিটায় আবদ্ধ হয়, স্থৈতিক শক্তিটা যখন রাসায়নিক শক্তিতে যখন আবদ্ধ হয় সেটা এটিপির মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে সবাত শোষণের ক্ষেত্রে।
কিন্তু অবাধ শোষণের ক্ষেত্রে যদি আমরা বিক্রিয়াটা দেখি তখন আমরা দেখব C6H12O6 প্লাস 12NO2 অর্থাৎ 12NO3 মাইনাস। এখানে শ্বসন গ্রাহক যেহেতু যৌগকে ব্যবহার করা হয়, দিয়ে ব্যবহার করে কি উৎপন্ন করা হয়, কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল, এবং এই যে শ্বসন গ্রাহক জাতীয় যৌগ অর্থাৎ 6NO2 মাইনাস উৎপন্ন হয়, এবং কম পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। কত না 50 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় অবাধ শোষণের ক্ষেত্রে। অবাধ শোষণের ক্ষেত্রে শক্তির আংশিক মুক্তি ঘটে, কিন্তু সবাধ শোষণের ক্ষেত্রে শক্তির সম্পূর্ণরূপে মুক্তি ঘটে, তাপশক্তির সম্পূর্ণরূপে মুক্তি ঘটে। এটি হলো সবাধ শোষণ এবং অবাধ শোষণের পার্থক্য। অবাধ শোষণের মধ্যে পড়ে যাচ্ছে সন্ধান প্রক্রিয়া, এটাও এক ধরনের অবায়জীবী জীবকোষের ক্ষেত্রে ঘটে, এবং এখানে জৈব যৌগ রূপে ল্যাকটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন হতে পারে। যদি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তখন তাকে বলি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। যদি অবাধ শোষণের প্রক্রিয়া যদি আমরা অ্যালকোহল উৎপন্ন হয়, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, তখন ইথাইল সন্ধান আমরা বলি। এই সন্ধান প্রক্রিয়ায় এক ধরনের উৎসেচক লাগে, তার নাম হলো কি, সন্ধান প্রক্রিয়ায় যে উৎসেচকটা লাগে যেটা ইস্টের ক্ষেত্রে পাওয়া যায়, সেই উৎসেচকটার নাম হলো জাইমেজ। এই জাইমেজ উৎসেচককে কাজে লাগিয়ে সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে পারে। সন্ধান প্রক্রিয়াকে একটি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বা ব্যবহারিক প্রয়োগ রয়েছে। সন্ধান প্রক্রিয়া কি হয়, বিভিন্ন ধরনের যে পাউরুটি উৎপাদনের ক্ষেত্রে সন্ধান প্রক্রিয়া কাজে লাগে, বা বেকারি শিল্পে, এবং বিভিন্ন ভিনিগার প্রস্তুতির ক্ষেত্রে, মদ শিল্পে কি হয়, সন্ধান প্রক্রিয়া কাজে লাগে। এইবারে আমরা পড়বো এই যে রেসপিরেশন বা শ্বসনের ক্ষেত্রে শ্বসনের যে ধাপগুলো আমরা জানবো। শ্বসনের মূলত 4টা ধাপ লক্ষ্য করা যায়। প্রথম যে ধাপ সেটি হলো গ্লাইকোলাইসিস। প্রথম ধাপটা বললাম গ্লাইকোলাইসিস। এই কথাটার মধ্যে বুঝতে পারছো, গ্লাইকোলাইসিস মিন্স, গ্রিক শব্দ গ্লাইক্স মিন্স হলো, সুইট বা মিষ্টি। এখানে সুইট বা মিষ্টি বলতে গ্লুকোজকে বোঝানো হচ্ছে। এবং গ্লুকোজ থেকে কি উৎপন্ন হবে, গ্লুকোজ লাইসিস মানে ভাঙন, গ্লুকোজ থেকে উৎপন্ন হবে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট উৎপন্ন হবে। এটা কোথায় লক্ষ্য করা যায়, এটা কোষের সাইটোপ্লাজমের সাইটোসলে লক্ষ্য করা যায় এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। দ্বিতীয় যে স্টেপটা সেটা হলো পাইরুভিক অ্যাসিড যে উৎপন্ন হলো, পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড থেকে কি হবে না অ্যাসিটাইল কোই উৎপন্ন হবে। পাইরুভিক অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল কোই উৎপন্ন হবে, এই প্রক্রিয়ায় CO2 নির্গত হয়, তাই এর নাম হয়েছে কি পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন। এটা কোথায় লক্ষ্য করা যায়, এটা মাইটোকন্ড্রিয়ায় লক্ষ্য করা যায়, ধাত্রেই লক্ষ্য করা যাচ্ছে। এর পরে তৃতীয় যে স্টেপটা সেটা হলো ক্রেবস সাইকেল। বা ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা ধাত্রেতে লক্ষ্য করা যাচ্ছে। ক্রেবস চক্রে বিভিন্ন ধরনের জৈব যৌগ উৎপন্ন হয়, অ্যাসিটাইল কোয়ে থেকে বিভিন্ন ধরনের জৈব যৌগ উৎপন্ন হয় একটি চক্রের মাধ্যমে, যেগুলিকে বিভিন্ন বিপাক ক্রিয়ায় কাজে লাগে ও বিভিন্ন ধরনের জৈব বস্তু উৎপন্ন করতে সাহায্য করে। তখন তাকে আমরা বলি কি ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলের পরে আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন